আজকে তোমাদের দশম শ্রেণীর যে গল্প পাঠ্য সেটি সুবোধ ঘোষের লেখা বহুরূপী। কিন্তু গল্প শুরু করার আগে তোমাদের প্রথমেই এসওই বাংলার তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সামনে মাধ্যমিক পরীক্ষা, সুতরাং আর ফাঁকি দিয়ে সময় নষ্ট করে অনেকটা অবসর সময় কাটিয়ে পড়াশুনো করার সময় এটা নয়। তোমাদের খুব বিস্তারিতভাবে গল্পের ভিতরে প্রবেশ করে কিভাবে একটা গল্প যে নির্মাণ হয় সেটা আমরা আস্তে আস্তে দেখব। এবং প্রথমেই যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, ক্লাস কেমন লাগছে সেটা জানানোর জন্য তোমাদের যে সমস্ত সহপাঠী বন্ধু যারা আছে তাদের মধ্যেখানে ক্লাসটাকে শেয়ার করে দিতে হবে। এবং ক্লাসটা দেখতে দেখতে তোমাদের যা কিছু বক্তব্য, কেমন লাগছে, আর কেমন করে প্রশ্ন করালে বা কোন জায়গাটা বলে দিলে ভালো হয়, এটা তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয়। কারণ তোমাদের মনে রাখতে হবে এই ক্লাসটা সম্পূর্ণ তোমাদেরই জন্য করা। অর্থাৎ তোমাদের কি করে আরেকটু সুবিধে হয়, আরেকটু কি করে ভালো হয়, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখার চেষ্টা করে এসওই বাংলা। সুতরাং তোমরা তোমাদের যে মতামত, তোমাদের যে ভালো লাগা মন্দ লাগা, যা মনে হচ্ছে, যা পরামর্শ, যা দেয়ার, সেগুলো কিন্তু খুবই প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই সেগুলো তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয়। আর ক্লাস চলতে চলতে, ক্লাস দেখছি যখন আমি, কিছুটা ক্লাসটাকে এগিয়ে দিয়ে বা খানিকটা স্কিপ করে গিয়ে বা খানিকটা বন্ধ রেখে আবার ফিরে এসে এভাবে ক্লাস করলে কি হয়, সম্পূর্ণ যে মনোযোগ সেটা খানিকটা ঘেটে যায়, ব্যাহত হয়। সেটা একেবারেই করা যাবে না। গল্প যখন আমরা পড়ছি, গল্পটার মধ্যে যখন আমরা আছি, তখন একেবারে টেক্সট সামনে রেখে প্রত্যেকটা জায়গা খুব মনোযোগ দিয়ে দেখে, খুব গভীরভাবে নিবিড়ভাবে একেবারে পরিশ্রম করছি, এইভাবে পড়াশোনাটা তোমাদের কিন্তু প্রথম থেকেই করতে হবে। এবং আমি বারে বারে বলি যে একটা টেক্সট যখন আমরা পড়বো তখন সেটাকে পেন্সিল, হাইলাইটার ইত্যাদি যা কিছু থাকে সেগুলো সামনে নিয়ে বসবো এবং গুরুত্বপূর্ণ অংশগুলো, কোন অংশগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলো বারে বারে আমরা হাইলাইট করব, আমরা দাগাবো, কিছু কিছু নোট রাখবো, খাতায় একটা নিজেদের মতো করে একটা ম্যাপ বানিয়ে রাখবো, চরিত্রগুলোর নাম কিভাবে পরপর ক্রম অনুযায়ী আসছে সেটা দেখে রাখবো, কোন চরিত্রটার কত বয়স, কি তাদের পোশাক ছিল, কোন প্রেক্ষিতে কথা বলেছে, কার কোনটা সংলাপ, এগুলো আমরা প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে মাথায় রাখার চেষ্টা করব। কারণ আমাদের মনে রাখতে হবে একটা গল্পকে পড়তে গেলে একজন গোয়েন্দা যেভাবে তার রহস্যের কিনারা করে, সমাধান করে, একটা গল্পকে ঠিক ওই মনোযোগ দিয়ে, ওই সবটুকু মনোযোগ দিয়ে আমরা কিন্তু গল্পটার মধ্যে প্রবেশ করব। আজকে আমাদের যে পাঠ্য গল্প, সেই গল্পের নাম বহুরূপী। দেখো, তোমরা এখানে আশেপাশে যারা রয়েছো, যারা ক্লাস করছো, এমন কেউ তো তোমরা নেই যে বহুরূপী এই শব্দটার সঙ্গে তোমরা প্রথম আজকে পরিচিত হলে, এর আগে কখনো বহুরূপী নাম শুনোনি, এমন নিশ্চয়ই নয়। গ্রামগঞ্জে মফস্বলে যারা জানো তারা তো জানোই, শহরের ছেলেপেলেরাও তোমরা নিশ্চয়ই, ছেলে মেয়ে যারা আছো তোমরা জানো যে বহুরূপী একটা পেশা, যেখানে একজন মানুষ, যেমন করে ফেরিওয়ালা হয়, যেমন করে মেলায় মাদারির খেল দেখানো হয়, যেমন করে সার্কাস চলে, যেমন বিভিন্ন লোকজ দেশজ আমাদের যে সমস্ত পেশা রয়েছে, অনেকটাই অবলুপ্তির পথে চলে গেছে, সেরকমই একটা পেশা হলো বহুরূপী। দেখো, বহুরূপী শব্দটার মধ্যে আমি যদি তোমাদের লিখে দেখাই, এই শব্দটার মধ্যেই বহুরূপ কথাটা আছে, তাই না? মানে একজন মানুষ যে অনেকগুলো রূপ ধারণ করছে, একটাই মানুষ। তোমরা দেখে থাকবে সে কখনো রাম সাজছে, কখনো রাক্ষসী সাজছে, কখনো শিব সাজছেন, কখনো কালী সাজছেন, এভাবে বিভিন্ন রূপ তিনি ধারণ করছেন, এটা তার পেশা। কখনো পাগল সাজছেন। তোমরা প্রত্যেকেই আমার বিশ্বাস বহুরূপীর সঙ্গে পরিচিত বা তোমরা দেখেছো। তাহলে সেই বহুরূপী পেশাটাকে অবলম্বন করে সুবোধ ঘোষের খুব বিখ্যাত গল্প। এবং কি হয়, কিছু কিছু গল্প পড়ার পর সেই গল্পটা তো সিলেবাসে থাকলো, তারপরে ভুলে গেলাম, এরকম তো হয়। আর কিছু কিছু গল্প থাকে, কবিতা থাকে, যা সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকি ততদিন সেই গল্পটার স্মৃতি, সেই কবিতাটার স্মৃতি, সেই নাটকটার স্মৃতি আমাদের মনে গেঁথে থাকে। এই গল্পটাও ঠিক সেই রকম একটা গল্প, যার স্মৃতি কখনোই অমলিন হয় না, আমাদের মনে খুব চিরস্থায়ী একটা ছাপ রেখে যায়। সেই গল্প হলো বহুরূপী। কে লিখেছেন? সুবোধ ঘোষ। প্রত্যেকটি টেক্সট পড়ার আগে আমাদের মাথায় রাখতে হবে সেই লেখক এবং তার চারপাশের যে মানচিত্র, তিনি কি কি লেখা লিখেছেন, তিনি কি কি ভাবে লিখেছেন, তার এই লেখাটা বাদে অন্য কোন সব বইপত্র আছে, তিনি কোন সময় জন্মেছেন, এই ভূগোলটা, এই মানচিত্রটা আমাদের কাছে কিন্তু
একটু পরিষ্কার হয়ে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সুবোধ ঘোষ জন্মেছেন 1910-এ, মারা গিয়েছেন 1980-তে। প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ জন্মেছিলেন কোথায়? বিহারের হাজারিবাগে। আদি বাড়ি ছিল বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বহুর নামে একটা গ্রামে। তিনি কি করেছিলেন? বিচিত্র কর্মজীবন তার ছিল, কাজ কখনোই একরকম ধরা বাঁধা ছিল না। তিনি সারা জীবন ধরে বহু রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, ফলত তার কাজের মধ্যে, তার সৃষ্টির মধ্যে, তার লেখার মধ্যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের মানুষের জীবন এসে পড়েছে। একজন মানুষ যদি কূপমণ্ডুক হয়, সে যদি একটা জায়গাতেই মনকে স্থির করে বসে থাকে, তাহলে সে খুব একটা অভিজ্ঞতা লাভ করতে পারে না। তার প্রয়োজন হলো অবশ্যই কল্পনা শক্তি প্রয়োজন, কিন্তু সেইটা একটা বেস হতে পারে, আর লাগে বিচিত্র অভিজ্ঞতা। এই দুয়ের রসায়নে তৈরি হয় এক ধরনের সৃষ্টি কাজ বা শিল্প কাজ। সে বিভিন্ন রকমভাবে সেটা প্রকাশিত হতে পারে, কিন্তু আমরা আজকে যে শিল্পরূপ পড়বো সেটা ছোট গল্প। আচ্ছা, ওর যে সমস্ত বই সেগুলো একটু জেনে রাখি আমরা। পরশুরামের কুঠার, শুক্লাভিসার, তিলাঞ্জলি, ফসিল, গঙ্গোত্রী, একটি নমস্কারে, ত্রিজামা, ভারত প্রেম কথা, যতুগৃহ, ক্যাকটাস প্রভৃতি। আর তিনি যে কেবল ছোট গল্প লিখেছেন তা কিন্তু নয়, তিনি প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন তিনি তার সৃষ্টিকর্মের জন্য, তার সৃষ্টি কাজের জন্য। এই হলো মোটামুটি তোমাদের প্রাথমিকভাবে বলবার বিষয়। এটা একটু মাথায় রাখো। এইবার আমরা গল্পে প্রবেশ করব। তোমাদের অনেকেরই বক্তব্য থাকে যে কেন আমি টেক্সটকে এত জোর দিই, মানে প্রত্যেকটা লাইন ধরে 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 কেন পড়াই, কেন আমি শুধু সারাংশটুকুই বলে দিই না। দেখো, এই মতে যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে যে একটা গল্প বা কবিতাকে শুধু সারাংশ বলে দিলেই তার গল্পটাকে পুরো বলে দেওয়া হয়, তাহলে তো একজন লেখকের এই লেখাটা লেখার কোনো মানে থাকে না। তুমি তো লেখকের কাছাকাছি পৌঁছতে পারলে না। তুমি একজন লোক, সে তার যে নিজের অনুভূতি, সেটা ভালো খারাপ মাঝারির দিকে আমি যাচ্ছি না, সে যেটা পড়ে বুঝেছে সেটা বলছে, আমরা কেন সেটা শুনবো? আমাদের কাজ হবে আসল যে জিনিসটা, খাদহীন যে জিনিসটা, যেটা যেভাবে লেখা হয়েছে লাইন ধরে 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 ধরে, আমাদের কিন্তু এই পরিশ্রমটুকু করতেই হবে, না হলে আমাদের পড়াশোনা বৃথা। এবং আমি নিজেকে একজন মাধ্যমিকের ছাত্র বা ছাত্রী হিসেবে কিন্তু কখনোই দাবি করতে পারি না। এইটা তোমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। তাই আর কিছু করো আর না করো, অবশ্যই, মানে অতি অবশ্যই লাইন ধরে 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 দাগিয়ে দাগিয়ে পড়াশুনো করো, এবং যত দ্রুত সম্ভব হয় এই অভ্যাসটা নিজের মধ্যে গেঁথে নাও। আচ্ছা, প্রথমেই দেখো, আমি চরিত্র তোমাদের নোট করতে বলেছি পরপর। আমরা প্রথম গল্পের একটা লাইন কি রয়েছে? হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। তাহলে এই একটা চরিত্র আমরা পেলাম, যে চরিত্রটার নাম হরিদা। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। তাহলে দুটো একটা শ্রেণী পাচ্ছি, যে একজন মানুষ একলা বসে আছেন উনুনের পাড়ে, এবং কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক কি করে বুঝছি, আমরাই বলছি, অর্থাৎ একের অধিক কিছু মানুষ বসে আছে একটা মজলিসি গল্পের মোটামুটি একটা জায়গা আমরা বুঝতে পারছি সেটা চলছে। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? আবার একটা চরিত্র পেলাম, কি নাম? জগদীশবাবু। হরিদা বলছে, না রে ভাই, বড় মানুষের, অর্থাৎ মানুষটা জগদীশবাবু, তিনি সমাজে একজন প্রতাপশালী, বিত্তশালী, বেশ বড় শ্রেণীর একজন মানুষ। কি বলছেন? না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে। এইবারে ওরা উত্তর করছে, এই যে এই চিহ্নগুলো দেখে দেখে আমরা বুঝবো সংলাপ কিভাবে পরপর পরপর করে বদলাচ্ছে। এটা আমাদের কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান। দেখো, এটা তোমাদের কিন্তু একটা প্রশ্ন হতে পারে, সুতরাং এটাকে আমি একটু অন্যরকম ভাবে দাগিয়ে দিচ্ছি, যে একজন সন্ন্যাসী সে কি করে? কিচ্ছু খান না, সারা বছরে একটা মাত্র, শুধু একটা হরিতকি খান, এবং তিনি হিমালয়ে থাকেন। সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা বলেন, সন্ন্যাসী কি এখনো আছেন? ওরা উত্তর দেয়, না, চলে গিয়েছেন।
একদম সহজ জলের মতো ঝরঝরে বাংলা, বুঝতে কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। দেখো, আক্ষেপ করে হরিদা বলেন, থাকলে একবার কি পায়ের ধুলো নিতাম। তাহলে বুঝতে পারছি এই প্রথম পৃষ্ঠায়, প্রথম স্লাইডে হরিদা এবং কিছুজন মানুষের মধ্যে এক সন্ন্যাসীকে নিয়ে কথাবার্তা চলছে। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। আবার দাগাও, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন প্রেক্ষিতে কোন জিনিসটাকে বলা হচ্ছে? পায়ের ধুলোর কথা বলা হচ্ছে। দাগিয়ে নাও। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা বলল, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে এই পায়ের ধুলো নেয়ার যে কৌশল, কিভাবে সোনার বোল কাঠের খড়ম পায়ে পরিয়ে নেওয়া হয়েছিল, এটা একটুখানি ভালো করে খেয়াল করো। হরিদা বলছেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে আবার একটা ইনফরমেশন আমরা তথ্য পাচ্ছি, 100 টাকার একটা নোট সন্ন্যাসীর ঝোলায় ফেলে দেওয়া হয়েছিল। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তাঁর ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। তাহলে একই উনুনে চা হচ্ছিল, সেই চাটাকে নামিয়ে নিয়ে ভাতের হাঁড়িকে স্থাপন করা হলো। শহরের সবচেয়ে সরু, এবার ওদের যে অবস্থান, ওদের যে থাকা, তার বর্ণনা এখানে করা হচ্ছে। কি হচ্ছে? শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। আর আমাদের চারজনের, অর্থাৎ এই যে আমরা 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 এই কথাটা যে বারে বারে কি বলবো বলা হচ্ছিল বারে বারে, এই আমরা মানে চারজন, লেখক এবং ওর 3 জন বন্ধু। আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে বোঝা যাচ্ছে হরিদার যে অর্থনৈতিক অবস্থা, সেই প্রতিবেশ, সেই অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। অর্থাৎ তার জীবনে যে চাল উপার্জন করে নিয়ে এসে যে সেটাকে রান্না করে ভাত খাওয়া হবে, সেইটুকু অবসর নয়, সেইটুকু সঙ্গতি বা সেইটুকু টাকা পয়সাও কিন্তু হরিদার থাকে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। আহা, অপূর্ব লাইন, আবার দাগাও। এই একঘেয়ে অভাবটাকে যদিও সহ্য করে নেওয়া গেল, কিন্তু এই একঘেয়ে কাজ করার যে ক্লান্তি, এইটাকে কখনোই হরিদা বরদাস্ত করতে পারবেন না। কেমন এই যে আমাদের বর্তমান যে জীবন, কোনো অবসর নেই, শুধু টাকা টাকা, টাকার পেছনে অবিরাম প্রতিনিয়ত ছুটে চলা, জীবনের একটু ফাঁকা সময়, একটু অবসর, একটু বিশ্রাম কোথাও নেই, কেবল ছুটে চলা ছুটে চলা ছুটে চলা। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ছিল যে লোকটা বুকের বাঁ পকেট সামলাতে সামলাতেই টের পেল না লোকটার ওই বাম পকেটের নিচে আর একটু নিচেই ছিল আস্ত একটা হৃদয়, তাই না? যে একটা লোক কেবল সারা জীবন ধরে ভাবলো আমার কি উপার্জন হবে, আমার টাকা পয়সা আরো বেশি কি করে হবে, ওর এতটা, তাহলে আমার প্রয়োজন আরো এতটা। এই যে একটা ক্রমান্বয়ে ভিতরে ভিতরে প্রতিযোগিতা, এর একটা ক্ষয় আছে, একটা ক্লান্তি আছে। জীবনের উপান্তে এসে এক সময় দেখা যায় সময়, জীবন সব চলে গেছে, শুধু টাকার পাহাড়ের মধ্যে আমি ঘুমিয়ে আছি। শান্তি, ভালোবাসা, স্নেহ সব আমাকে টাকার কঙ্কালের মধ্যেই আমি পড়ে আছি। আবার বলতে হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেই লাইন, আহা লোকটা বড় গরিব, লোকটা টাকা ছাড়া আর কিছু নেই। তাহলে এই প্রসঙ্গটা আমরা মনে রাখবো। চলো,
হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝেই বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। ভাবো, অবসর সময় যখনই হরিদা পায় তিনি বহুরূপী সেজে ঘুরে বেড়ান। এটা তার নেশা এবং খানিকটা পেশা। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়। কত বকশিস দেয় দাগিয়ে নেবে। এই যা যা আমি দাগাতে বলছি তাই কিন্তু প্রশ্ন। তোমরা অনেকেই প্রশ্ন করো, স্যার আলাদা করে কেন প্রশ্ন লিখিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা আমি কিন্তু যখন ক্লাস করাই তোমাদের আমি বারে বারে হাইলাইট করতে বলি, এইটাই কিন্তু তোমাদের প্রশ্নের করার বা বলার একটা জায়গা বা ধরন। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। দাগাও কেন? একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে, চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সাও ফেলে দিচ্ছে। তাহলে আতঙ্কের হল্লা কেন বেজে উঠেছিল বোঝা গেল। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, চরিত্র পাচ্ছি বাসের ড্রাইভার। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। অর্থাৎ হরিদা পাগল সেজে এসেছে এবং বাসের ড্রাইভার বুঝতে পেরেছে, অন্য কেউ কিন্তু বুঝতে পারেনি। হরিদার জীবন এরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি, তোমাদের কাছে এই শব্দটা হয়তো অপরিচিত ঠেকতে পারে। বাইজি বলা হয় এমন কিছু মানুষদের, একটু পুরনো বাংলায় জমিদার শ্রেণীর বা নবাব শ্রেণীর যে সমস্ত মানুষেরা, তাদের বিনোদনের জন্য, তাদের মনোরঞ্জনের জন্য কিছু মহিলারা তাদের নাচকে গানকে অবলম্বন করে তাদের মনোরঞ্জন করতেন। সেই পেশাটাকে বাইজি, তাদের বাইজি বলা হয় আর কি, সেইটা। এবার একজন বাইজি এরকম হঠাৎ শহরের মধ্যেখানে একটা অপরূপ সাজে সেজে ঘুঙুর বাজিয়ে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। তাহলে আবার বোঝা যায় হরি আগে যেমন পাগল সেজেছিল, এইবার সেজেছে বাইজি। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আবার দাগাবে। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিয়াওয়ালা, কখনো হ্যাটকোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টার এই অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে দেখো, এই বহুরূপী জীবনে হরিদা কিন্তু বহু কিছু সাজছেন। কখনো পুলিশ অফিসার, কখনো কাপালিক, কখনো বাইজি, কখনো পাগল, কখনো একটা কাঁধে বোচকা নেওয়া কাবুলিওয়ালা। কাবুল থেকে আসা কিছু মানুষ যারা বাড়িতে ধার দিত এবং সেই টাকা তুলত, এদের কাবুলিওয়ালা বলা হতো। রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প কাবুলিওয়ালা, জানি তখন সিংহ পরে সিনেমা করেছে, তোমরা বড় হয়ে বা এই সময়ও দেখতে পারো। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই
করলেন, বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিলি হরি। আর মাস্টারমশাই ধরতেই পারেনি যে ও পুলিশ হয়েছে। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখি আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, এই মোটা মতন, একটু বেশি সংখ্যক টাকা, মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্য কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি লুঠিত ভান্ডার, এটা প্রবাদ লাগাও। একবারই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। ঝেলে কথাটা একটা কথ্য কথা বা চলতি বাংলা। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু বেশ ধনী মানুষ বটেন, বড় লোক, কিন্তু বেশ কৃপণ কিপ্টে। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে উপলক্ষটা বুঝলে, ওদের যাওয়ার স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতাও ছিঁড়ি ছিঁড়ি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সে আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক হয়ে গেল মানে পলক পড়ছে না, স্থির হয়ে গেছে অবাক বিস্ময়ে। এগুলো আলাদা করে নিশ্চয়ই তোমাদের একদম সাদা বাংলায়, সহজ সুন্দর বাংলায় লেখা, নিশ্চয়ই এগুলো তোমাদের ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। তবু যদি কারো কোনো অসুবিধা থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। আমি যতটা সহজে ভিতরে ঢুকে বলা যায় তোমাদের জন্য আমি সেটা বলছি বা করছি। তাও কোনো অসুবিধা থেকে থাকলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমরা চমকে উঠেছি বৈকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডুলো নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক কোনো সাজ নেই। এগুলো কিন্তু নেই নেই নেই। সন্ন্যাসী থাকার কথা, কিন্তু এগুলো নেই নেই নেই। আদুর্গা অর্থাৎ খালি গা, একটি তার উপরে একটি ধপধপে সাদা উত্তরীয় তোমরা জানো, এরকম চাদরের মতো করে এরকম জড়িয়ে রাখা হয়। পরনে ছোট বহরের একটি একটা সাদা থান জড়িয়ে আছে। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটিকে যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়ে বড়? জগদীশবাবুকে যেই বলা হলো, বললেন আসুন। এই আগন্তুক, আর বুঝতে পারছি হরিদা যিনি সেজে এসেছেন, সে প্রশ্ন করে, কে কোন প্রশ্ন করছে?
খুব ইম্পর্টেন্ট বিষয়, কে কোন প্রশ্ন করছে এবং কে কোন উত্তর দিচ্ছে। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এই কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। টাকার অঙ্কটা খেয়াল রাখবে। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিবাগী, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ, মানে ওদের বন্ধুবৃত্তের একজন, আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন, বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী বলেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু বলেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী বলেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। এই বলে বিরাগীজি, অর্থাৎ বুঝতেই পারছো, জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। এই যে পুরো কবিতা, গদ্য পড়ছিলাম, এই লাইনটায় গল্পটার গল্প থাকে না, কবিতার দিকে উত্তীর্ণ হয়, একটা মহৎ সত্যের দিকে, এক মহৎ অনুভূতির দিকে চলে যায়। এই সুবোধ ঘোষের শক্তি এখানে। কোনোদিন কি এ লাইন লেখা যায় যে আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে? যে বিরাগী, যে সন্ন্যাসী মানুষ, আকাশের চাঁদের জ্যোৎস্না তার চোখে লেগেছে। এই আমাদের বাংলা ভাষা একেবারে এরকম স্নিগ্ধ ঝরে পড়া জ্যোৎস্নার মতো। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভেতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটিকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা। আচ্ছা, 101 টাকা কিন্তু আমরা এই সময়ে বিশ্লেষণ করব না, সেই সময় যা প্রায় আজকের, সেই সময় দাঁড়ালে প্রায় 1000 টাকার মতো, বা তার বেশি ছাড়া কম নয় মূল্য। কেমন এক আনার আনার হিসেবটা তখন আছে। গল্প কিন্তু আমরা এইভাবে পড়বো, কেমন, সবটা খেয়াল রেখে, চোখ সজাগ রেখে। তোমরা কিন্তু এর থেকে পরীক্ষার প্রশ্ন উত্তর করবে, এটা মাথায় রাখবে। 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্যই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। এবার ওরা গল্পের একটা পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এখানে শেষ হচ্ছে। তৃতীয় পরিচ্ছেদে ওরা আবার সেই জমায়েতে ফিরে এসেছে। ফিরে এসে কি হয়েছে? কি করছেন হরিদা, কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসে কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম।
হরিদা, উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে হরিদার। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে ওঠেন ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপরে, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। কি কি ছিল তার সাজ সরঞ্জাম, মনে রাখবে। অন্নাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলে, কি করব বলো, ইচ্ছেই হলো না। শত হোক। ভবতোষ বলেন, কি? হরিদা বলেন, শত হোক। একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। আহা, এই যে এই যে এই যে এই আমাদের বাংলা গল্প। দেখো, যে বহুরূপীর রূপ তিনি সেজেছেন, তা যখন এক সন্ন্যাসীর, সেই সন্ন্যাসীর রূপ ধারণ করে তিনি টাকা স্পর্শ করতে পারবেন না। তাতে তার ঢং বা রূপ, তার মাহাত্ম্য, তার সেই রূপটির প্রতি সম্মান নষ্ট হয়ে যায়। সেটা উনি করতে পারবেন না। এই একজন খাঁটি শিল্পী। এখানে কিন্তু বহুরূপী গল্পের এই হরিদাকে আমরা একজন খাঁটি শিল্পী হিসেবে দেখি। তিনি খেতে পান না, তার অধিকাংশ দিন ভাত খাওয়ার কোনো অবকাশ থাকে না, পরিসর থাকে না, কেবল জল ফুটে ফুটে বাষ্প হয়ে উড়ে যায় উনুন থেকে। কিন্তু তিনি কিন্তু নিজের কাজটার প্রতি যে ভালোবাসা যেটা আছে, যে কাজ তিনি করেন ভালোবেসে মন প্রাণ দিয়ে, যা তার প্রাণের আরাম, মনের শান্তি, তাকে কিন্তু কখনো নষ্ট করেন না টাকার বিনিময়ে। কেমন কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই। হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তোর বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদার বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপী জীবন, এর চেয়ে বেশি কি আশা করতে পারে? এই হলো তোমাদের গল্পের যে লাইন দিয়ে গল্পটি শেষ হয়। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন, এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে? পূর্ণবেন্দু দাশগুপ্তের কবিতা ছিল, আমি যে জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি যে আগুনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে যেন আমার পূর্ণ হয়। এই হলো সেই পূর্ণবানের গল্প, এই সেই পূর্ণতার গল্প। তোমরা বড় হও, আরো গল্পটা ধীরে ধীরে বুঝতে পারবে। এখন তোমাদের অনুভূতি মন যেমন তেমন করে বুঝবে। এই গল্পের আবেদন শুধু প্রশ্নোত্তর লিখবার জন্য কিন্তু নয়, এর আবেদন সারা জীবনের। একটা গল্প কত মহৎ হতে পারে, কত বড় হতে পারে, সেই অনুভূতি তোমরা আরো ভালো করে পড়লে টের পাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি লাইনগুলো দাগিয়ে দিয়েছি, তোমরা সেগুলো খেয়াল রাখবে। আমি যতটা সম্ভব সহজ করে ডিটেলে বলা যায় বলেছি। একজন বহুরূপী বৃত্তি এবং একজন শিল্পী মানুষের যে কাজ এবং তার জীবন জীবিকা এবং তার অর্থনৈতিক টানাপোড়েন এবং তার শৈল্পিক জায়গার যে টানাপোড়েনের মধ্যে থেকেও, দ্বন্দ্বের মধ্যে থেকেও জয়টা যে শিল্পের জয়, সে কিছুতেই হেরে যাচ্ছে না, সে স্কেপ করছে না, সে জীবন বিমুখ হচ্ছে না, বলা ভালো সে শিল্প থেকে বিমুখ হচ্ছে না, সেই গল্পই এই কথা বলে। জীবনে যেন সব কিছুই করবে তোমরা বড় হয়ে, জীবনের সত্যিকারের রূপ বা জীবনের ঢং যেন কখনো নষ্ট না হয়ে যায়, এটুকুই তোমাদের বলবার। সামনে পরীক্ষা, খুব ভালো করে পড়াশুনো করো, খুব ভালো থেকো সবাই। তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আমার। আর আমি কিন্তু তোমাদের কমেন্টের দিকে তাকিয়ে থাকবো, তোমাদের কেমন লাগছে গল্প জানাবে। আর সবাই এই এসওই বাংলা চ্যানেল ছড়িয়ে দেবে, সাবস্ক্রাইব করে নেবে। খুব ভালো করে থাকবে সবাই। আবার আমাদের দেখা হচ্ছে তোমাদের পরের ক্লাসে। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।